সুন্দর আর মায়ায় ভরা স্বপ্নপুর রাজ্য। স্বপ্নপুর রাজ্যের রাজা ছিলেন রাজা ইন্দ্রনীল, আর সেই রাজ্যের মহারানী ছিলেন রানী কঙ্কাবতী। কঙ্কাবতীর কোনো সন্তান ছিল না, এজন্য রানী সব সময় মন খারাপ করেই থাকতো। পোড়া কপাল আমার, কোনো কিছুর তো আমার অভাব নেই, শুধু কোল আলো করা কোনো রাজকুমার আমার নেই। সন্তান ছাড়াই এ জীবন কেমন করে চলবে বিধাতা? আমি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না। রানী কঙ্কাবতী রাজাকে সন্তান সুখ দিতে পারেনি, এই কারণে প্রাসাদের দাসদাসীরা তাকে কথা শোনাতে ছাড়তো না। যাই বলিস সই, আমার কিন্তু এই রাজবাড়িতে কাজ করতে আর ইচ্ছে করে না। বন্ধা রানী আর আটকুড়ি রাজার মুখ দেখলে কি এর দিন ভালো যায়? ঠিক বলেছিস সে, কিন্তু কাজ চলে গেলে খাবো কি, তাই তো পড়ে রয়েছি। তবে যাই বলিস, রানীর কিন্তু দেমাগে শেষ নেই, অহংকারে তার মাটিতে পাই পড়ে না, নির্দয় পাষাণ একটা। যা বলেছিস সই, চল কাজ শেষ করি, নয়তো দু কথা শোনাতে তো আর ছাড়বে না। রানী কঙ্কাবতী ছিল বেজায় অহংকার, মন ভর্তি হিংসে, তাই সে কারোর প্রতি কোনো দয়া করত না। রানী কঙ্কাবতী রাজ্যের পশু পাখি পোকামাকড়ের প্রতি অবিচার করত, তাই সকলেই রানী কঙ্কাবতীকে অভিশাপ করত। বদমাশ বিড়াল, তোর এত সাহস, তুই আমার রাস্তা কাটিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। সব জোটেও আমার কপালে। এই কে আছিস? এই আধমরা বিড়ালটাকে এখনই আস্তা করে ফেলে আই। তোমার মনে কোনো মায়া নেই রানী, পাষাণ নারীর কোল শূন্য থাকবে চিরকাল। বিনা দোষে শাস্তি দেয়, তার মা হওয়ার কোনো যোগ্যতা নেই। আমার পেটে বাচ্চা ছিল, আমি দৌড়ে যাচ্ছিলাম নিরাপদ জায়গা খুঁজতে, যাতে আমার ছানা ভালো থাকে। আজ মনে হয় ছানা আর মা কেউই বাঁচবে না। মহারাজ অনেকদিন রানী কঙ্কাবতীকে বুঝিয়েছেন, কিন্তু রানী কঙ্কাবতী কোনোভাবেই বুঝতে চায় না। এই বিড়ালের এত সাহস আমাকে অভিশাপ দেয়। মহারাজ, মহারাজ আপনাকে বলছি, রাজ্যে কোনো বিড়াল থাকলে আমি কিন্তু এই রাজ্য ছেড়ে চলে যাব। কারো বাড়িতে বিড়াল থাকলে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। মহারানী, এ তোমার বাড়াবাড়ি, অবলা পশু পাখি ওরা, থাক না ওদের মতো। তুমি বিড়ালটাকে ওভাবে না মারলেও পারতে। মহারাজ, আমার যা বলার আমি তা বলে দিয়েছি, আমার কথার কোনো নড়চড় হবে না। আমিও কিন্তু রাজ্যের মহারানী, আমার ইচ্ছা অনিচ্ছার দাম আপনাকে দিতে হবে। এরপর কেটে গেল অনেক দিন। একদিন হঠাৎ রানী কঙ্কাবতী ছুটতে ছুটতে এলেন মহারাজের কাছে। মহারাজ রাজসভায় বসেছিল, কঙ্কাবতী সেখানে এলো আর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মহারাজ, আর কতদিন এভাবে আমায় কথা শুনতে হবে? আমি কি একটা সন্তানের জননী হতে পারবো না? আজকাল প্রাসাদের সবাই আমাকে নিয়ে আলোচনা শুরু করেছে, এমনকি দাসীরাও আমাকে ছেড়ে কথা বলছে না। মহারাজ, এমন হলে এই রাজ্যে আমি কি করে থাকবো মহারাজ? মহারানী, তুমি চিন্তা করো না, খোদা যেটা ভাবে সেটা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই ভাবেন। তিনি যদি আমাদের সন্তান কল্যাণকর মনে করেন, তবেই তিনি আমাদের গোলজোড়ে সন্তান দেবেন। এমন সান্ত্বনার বাণী মহারাজ আর কত শোনাবেন আমায়? আমি জানি না মহারাজ আমি কি করব, কিন্তু এই দুঃখ আমি আর কোথায় রাখবো আপনি বলুন। আমি এই রাজ্য ছেড়ে নির্বাসনে যাব আমি। আপনি যদি প্রজাদের একটা হেস্তনেস্ত না করেন আর দাসীদের ব্যবস্থা না করেন, আমি সত্যি সত্যি নির্বাসনে চলে যাব। শান্ত হও রানী, যাও বিশ্রাম নাও।
আমি তোমার সাথে এই নিয়ে পরে কথা বলবো। রানী কঙ্কাবতী সেখান থেকে চলে যায়। মহারাজের মনটা ভীষণ খারাপ ছিল, কারণ রানী মাঝে মাঝেই তার কাছে দুঃখ ভরা মন নিয়ে আসে আর কান্নাকাটি করে। মহারাজ রানীর মনটা বুঝতে পারে। সে যত অহংকারী হোক, সে তো রানী, সে তো চাইবে তার কোলজুড়ে রাজকন্যা আসুক। এসব ভাবতে ভাবতে সে সেনাপ্রধান সেনাপতিকে ডাকলো। মহামন্ত্রী, অনেকদিন হলো রাজ্যের এসব ঝুটঝামেলা নিয়ে মনটা আমার অনেক খারাপ। তুমি বরং শিকারে যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করো। আমি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে থাকতে চাই। জি মহারাজ, আপনি যেমনটি আদেশ করবেন। রাজার রাজসভায় থেকে চলে যায়। মন্ত্রী শিকারে যাওয়ার জন্য দুটি ঘোড়া প্রস্তুত করলো। মহারাজ ইন্দ্রনীল ও মহামন্ত্রী দুজনেই শিকারের উদ্দেশ্যে বের হলো। তারা যেতে যেতে অনেকটা দূর চলে গেল। দক্ষিণ বনার কতদূর মন্ত্রী? অনেকটা পথ তো এলাম। আরো কিছুটা পথ মহারাজ, সন্ধ্যার আগে আমরা সেখানে পৌঁছে যাব। তবে মহারাজ, আপনার মুখটা ভার এখনো। শুকনো মুখে দূরের যাত্রা অশুভ হয়। সব চিন্তাকে ছুটি দিন মহারাজ। তুমি ঠিক বলেছ মন্ত্রী, চলো আমরা এগিয়ে যাই। ওদিকে রানী কঙ্কাবতী তার দাসীর সাথে বসে গল্প করছিল। দেখ তো দাসী, আমার সৌন্দর্যে কি কোনো ভাটা পড়েছে? কি যে বলেন রানীমা, আপনি তো মহা সুন্দরী, যাকে বলে শ্রেষ্ঠ সুন্দরী। তাহলে তোরা যে বলিস আমি সন্তানের জননী হতে পারিনি, আমার কি সময় ফুরিয়ে গেছে বল? কেন বলিস বল না। না মানে রানীমা, তা কেন বলবো? আপনি তো অনেক সুন্দরী। আপনি যাই বলেন, মহারাজ কিন্তু দিনের পর দিন এই সৌন্দর্যের দিকে তাকিয়েই আছে। কিন্তু আর কতদিন মহারাজ এটা সহ্য করবে? সে কিন্তু তার রাজ্যের উত্তরাধিকারী ধরে রাখার জন্য একটা সন্তানের কথা ভেবে বসবে। আর তখন না জানি মহারাজার একটা বিয়ে না করে ফেলে, তখন আপনার কি হবে রানীমা? এসব এসব কি বলছো তুমি দাসী? মহারাজ আমায় খুব ভালোবাসে। সে কখনো আমাকে ছাড়া আরেকটা বিবাহ করার কথা ভাবতেও পারে না। তুমি এসব কি বলছো? রানীমা, ভালোবাসা তো তখনই শেষ হয়ে যাবে যখন আপনি মহারাজকে খুশি করতে পারবেন না। কথাই বলে না, ভালোবাসা হলো পদ্মপাতার পানি। দাসী, তুমি ঠিকই বলেছ। আমাকে এবার নিজেকে নিয়ে ভাবা দরকার। মহারাজ শুধু দিনের পর দিন আমার চেহারা দেখেই বসে থাকবে না, তার মনেও এখন আমার জন্য জায়গা কমে গেছে। এবার আমার আখের গোছাতে হবে যে। আমি বলি কি রানীমা, আপনি একবার না হয় মুনি ঋষির কাছে যান। মুনি ঋষি হয়তোবা আপনাকে একটা ব্যবস্থা করে দিতে পারে। লাভের লাভ কিন্তু আপনারই হবে। দাসীর কথায় রানীর অনেক মন খারাপ হলো। সে বসে বসে এইসব কথাই ভাবছিল। মহারাজও একদিন বদলে যাবে, আমাকে ছুঁড়ে ফেলে দেবে। দাসী তো সত্যি কথাই বলেছে। এভাবে আর কতদিন আমার মুখের দিকে চেয়ে থাকবে? মহারাজের চোখে এক সময় আমার জন্য আর ভালোবাসা নয়, করুণা থাকবে। সে শুধু চাইবে তার রাজ্যের উত্তরাধিকারী। না, আমি আজ যাব মুনি ঋষির কাছে। আমাকে যে যেতেই হবে। ওদিকে মহারাজ ইন্দ্রনীল ও মহামন্ত্রী রুদ্র, তারা দুজনেই ঘোড়া হাঁকিয়ে অনেক ক্লান্ত হয়ে যায়। তখনই মহারাজ বিশ্রামের জন্য সবুজ অরণ্য ঘেরা একটি বাগানের মধ্যে এসে থামলেন। এবার তাঁবুতে বসে একটু জিরোতে হবে। আর পারছি না মন্ত্রী, তুমি সব ব্যবস্থা করো। মহারাজ, আমি তো তাড়াহুড়োতে সবকিছু আনতে ভুলে গেছি। মহারাজ শুনুন না, ওই গাছটার নিচে একটু বসবেন, কি সুন্দর। ঠিক আছে, চলো আমরা ওখানে বরং একটু বিশ্রাম করি।
মহারাজা ইন্দ্রনীল ও মহামন্ত্রী ওই গাছটির নিচেই বসে বিশ্রাম করছিল। ঠিক সেই সময় সেখানে গাছের ডাল থেকে নিচে পড়ল একটি সারস পাখি। মহারাজা ইন্দ্রনীল ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার ঘুম ভেঙে গেল। আরে, গাছ থেকে ওটা কি পড়লো? মনে হচ্ছে ওখানে কিছু একটা পড়লো। মন্ত্রীকে বরং বিরক্ত না করি, আমি নিজে গিয়ে দেখি। ইস, এ দেখি সারস পাখি। আহারে, দেখে তো মনে হচ্ছে পাখিটা খুব ব্যথা পেয়েছে, পাখি উঠতেও পারছে না। মহারাজা ইন্দ্রনীল পাখিটির কষ্ট বুঝতে পারছিল, তাই সে পাখিটিকে হাতে তুলে নিল। যখন সে পাখিটির গায়ে হাত বুলাচ্ছিল, তখন সে দেখতে পেল পাখিটির গায়ে তীর বিঁধে আছে। আহা, কে এমন নিষ্পাপ পাখিটিকে তীরবদ্ধ করেছে? মানুষের মনে কি কোনো দয়া মায়া নেই? আমি বরং পাখিটাকে আমার সাথে নিয়ে যাই, ও এখন অনেকটাই অসুস্থ। এ কি মহারাজ, এখানে সারস পাখি? আপনি আবার সারস পাখি ভালোবাসেন নাকি? ওদিকে রানীমা তো পাখি একেবারে সহ্য করতে পারে না। ভালোবাসি বললাম কখন? কিন্তু পাখিটির অনেক বিপদ, দেখতে পাচ্ছ না ওর গায়ে এখনো তীর বিঁধে আছে। আমি তো সাহস পাচ্ছি না ওটা ছাড়ানোর, অনেক যন্ত্রণা পাচ্ছি বেচারি। দেখি মহারাজ, আমি ধরছি, আপনি তীরটা বের করে দিন, তাহলে সারস পাখির কষ্ট অনেকটা কমে যাবে। মহারাজ ও মন্ত্রী মিলিয়ে সারস পাখির পায়ে আটকানো তীর বের করে দিল। বেচারি সারস পাখিটি অনেক কষ্ট পেয়েছে। মন্ত্রী, এটা কি এখানে ফেলে না রেখে চলো, আমাদের প্রাসাদে নিয়ে চলো। মহারাজ, রানীমা এসব পাখি সাথে করে নিয়ে যাও দেখলে অনেক রেগে যাবে। রাজা ইন্দ্রনীল সারস পাখির উপরে অনেক দয়া দেখালো। সেই সারস পাখিটিকে প্রাসাদে নিয়ে গেল। ওই সময় রানী কঙ্কাবতী মুনি ঋষির কাছে গিয়েছিল। রানী কঙ্কাবতী, রানী কোথায় গেলে? এই দেখো কাকে নিয়ে এসেছি। কিন্তু রাজা সারা বাড়িতে রানীকে খোঁজ করলো, রানীমাকে কোথাও পাওয়া গেল না। তখনই দাসী ছুটে এলো। মহারাজ, কি হয়েছে? রানীমা কিছুক্ষণের জন্য মুনি ঋষির কাছে গিয়েছে। রানীমার মনটা ভালো নেই। ঠিক আছে, এই পাখিটিকে তার ক্ষতস্থানে জড়িবুটি লাগিয়ে দাও, আর একটি সুসজ্জিত ঘরে ওকে সুন্দর করে আরামাইসে থাকতে দাও। মহারাজ, রানীমা তো একেবারে সব পশু পাখি অপছন্দ করে। রানীমা এসে যদি দেখতে পায় সুসজ্জিত ঘরে পাখিটি রাখা হয়েছে, সে তো রাগে ফেটে পড়বে। কিচ্ছু হবে না দাসী, রানী কিছু বললে তুমি বলো ওকে মহারাজ এনেছে, আর পাখিটা অনেক অসহায়। পাখিটির মধ্যে আমি অনেক মায়াবী একটি চাহনি দেখেছি। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন না করে তোর উপায় নেই, কিন্তু রানীমা জানি কি বলবে। দাসী, তোমাকে যা বলেছি তুমি তাই করো। ওদিকে মুনি ঋষি তো মহারানী কঙ্কাবতীকে দেখে ভীষণ অবাক হলেন। মহারানী, আপনি এখানে? আমাকে ডেকে পাঠালে তো পারতেন। আমি মনে করি নিজের কাজ নিজেই করতে হয়, আর দরকার যখন আমায় পড়েছে তাই আমাকে আসতে হলো। সে তো বুঝতেই পারছি, নয়তো প্রাসাদ ছেড়ে কিনা আপনি আমার কাছে এসেছেন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, মানলে ভালো, না মানলে কেমন করে মানাতে হয় তা তো আমি জানি। সে যাক, আসল কথা শুনুন, কারণ আখেরে আপনারও লাভ। মহারানী কঙ্কাবতী সব কথা মুনি ঋষিকে খুলে বলল। আমি আপনাকে সাহায্য করতেই পারি, তবে আপনাকে আমার কথা মতো চলতে হবে মহারানী। আমার কথার অন্যতায় হলে আপনি সব হারাবেন। না, আমি কিচ্ছু হারাতে চাই না, আপনি বলুন না আমাকে কি করতে হবে। আমি আপনাকে কয়েকটা বিধান দিতে চাই, আশা করি এতে অর্ধেক কাজ হয়ে যাবে, আর বাকিটা সে তো সময়ের অপেক্ষা। বেশ, তো বলুন কি করতে হবে আমাকে। তো বন্ধুরা, মুনি ঋষি রানী কঙ্কাবতীকে কি বিধান শোনাবেন
সারসের প্রতি মহারাজের কেন এত মায়া? সারসকে নিয়ে কি তবে রাজা ইন্দ্রনীলের সাথে রানী কঙ্কাবতীর দূরত্ব তৈরি হবে? এইসব কিছু জানতে পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর বুঝতে পেরেছেন রানীমা, এবার আপনি আমার পথে এগিয়ে চলুন। এই নিন আপনার উপহার, পরে আরো পাবেন। তবে যদি কাজ না হয় তবে কিন্তু। আমার উপর ভরসা রাখুন রানীমা। মহারানী কঙ্কাবতী প্রাসাদে এলেন। সে প্রাসাদে পা দিতে কিছু একটা আন্দাজ করলেন। তাকে দেখে দাসী বেশ ভয় পেল। দাসী তো রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করলো। কিরে, কি এমন ঘটলো? তুই হঠাৎ এমন করছিস কেন? না না রানীমা, ও কিছু নয়। আরে বাহ, আমি তো তোকে কিছু জিজ্ঞেস করিনি, তাহলে তুই কিছু নয় কেন বললি? তার মানে কিছু করছিস, তলে তলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছিস। ছাড়বো না, ছাড়বো না আমি কাউকে। আরে এই তোর হাতে কি ওটা? কে খাবে বল, সত্যি করে বল ওটা কে খাবে, নাই কিন্তু আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। দাসী আরো বেশি ঘাবড়ে গেল। সে তার হাত লুকোনোর চেষ্টা করতে শুরু করলো, কিন্তু রানী কঙ্কাবতীর চোখ ফাঁকি দেয়া কারো সাধ্যের বাইরে। মহারাজ ইন্দ্রনীল তখন রানী কঙ্কাবতীর কাছে এলো। এই কি মহারানী, তুমি কেন দাসীর সাথে এভাবে কথা বলছো? মহারাজ, আপনি ফিরে এসেছেন। আপনার শিকার কেমন হলো? এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? আপনার শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে, তুমি এসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আবার কি হলো, এসো তো। মহারাজ রানী কঙ্কাবতীকে নিয়ে চলে গেলেন। দাসী যেন কিছুটা স্বস্তি পেল। সারসের ডানা ঝাপটানোর শব্দ সে দ্রুত সারসের কাছে এলো। তুই বাপু আর জায়গা পেলি না, পড়লি তো পড়লি একেবারে রাজার কাছে। জানিস না রানীর এতটুকু দয়া নেই মনে? তুই তো মরবি, সাথে আমাকেও মারবি। সারস তখনও কাতরাচ্ছিল। দাসী তাকে দুটো খেতে দিয়ে সেখান থেকে চলে গেল। ওদিকে মহারাজ কিছু বলছে না দেখে রানী কঙ্কাবতীর মনে সন্দেহ হলো। মহারাজ, আপনি যেন কি বলবেন, কিছুই তো বললেন না। তখন মহামন্ত্রী রুদ্র সেখানে এলো। তার চোখে মুখে ভয় আর চিন্তার ছাপ। মহারাজ, মহারাজের জয় হোক। আপনার সাথে জরুরি আলোচনা ছিল। যদি এত কিছু না ভেবে তুমি যখন এখানে এসেছো, তখন আলোচনা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বোঝাই যাচ্ছে। বলো, কি বলতে চাও? মহারানী কঙ্কাবতী, তুমি নিজ কক্ষে যাও, আমি তোমাকে পরে ডেকে নেব। মহারানী কঙ্কাবতী এবার অপমানিত বোধ করলেন। তিনি কিছুই না বলে সেখান থেকে চলে গেলেন আর রেগেমেগে এক সার করলেন। হঠাৎ তার বন্ধ কক্ষের কথা মনে পড়ল। আরে, ওদিকে তো সব কক্ষ বন্ধ, কিন্তু দাসীর হাতে ছোলা নিয়ে কোথায় গেল? কি হচ্ছে আমার দেখার বাইরে, আমাকে তো জানতেই হবে। ওদিকে দাসী এলেন চুন হলুদ গরম করে পাখির গায়ে লাগাতে। আহারে অবলা জীব, কত কষ্ট পাচ্ছিস। ওদিকে ওর কিছু হলে তো মহারাজ আমাকে ছাড়বেন না। কখন কটা ছোলা দিয়ে গেছি, এখনো খায়নি। না খেলে ওকে আমি কেমন করে বাঁচাবো? ওদিকে মন্ত্রী মশাই দিলেন এক ভয়ঙ্কর সংবাদ। মহামন্ত্রী, তুমি এসব কি বলছো? এটা কেমন করে হতে পারে? আমি ঠিক বলছি মহারাজ, বলা নেই কওয়া নেই, এত বড় একটা বন কেমন করে পুড়ে যেতে পারে? বনের ওপর কত মানুষের জীবন জীবিকা নির্ভর করে। এদের এখন কি হবে মহারাজ? এখন আমরা কি করব মহামন্ত্রী? আমাদের পথ দেখাতে পারে একমাত্র রাজগুরু। চলো, তার কাছে চলো। মহারাজ, আমি ইতিমধ্যে তার সাথে কথা বলেছি, উনি এই এলো বলে। তখন কাশি দিতে দিতে প্রাসাদে প্রবেশ করলো রাজগুরু মশাই।
তাকে দেখে মহারাজ কুর্নিশ করলেন, কারণ প্রাসাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ রাজগুরু, আর তার গণনা কখনোই ভুল হয় না। আসুন রাজগুরু মশাই, দয়া করে বলুন না কি হয়েছে, কেন আমার রাজ্যে এত বড় দুর্যোগ নেমে এলো? বিধাতা কি আমাদের উপর কোনো কারণে রুষ্ট হয়েছেন? না মহারাজ, ব্যাপারটা এমন নয়, আবার সবটাই যে উড়িয়ে দেওয়ার মতো তাও কিন্তু নয়। দয়া করে বলুন আপনি কি বলতে চান। মহারাজ, মহারানী কঙ্কাবতী প্রায়শই পশু পাখি দেখতে পেলেই তাদের নির্মমভাবে হত্যা করেন। অবলা প্রাণীদের সাথে এমন অত্যাচার কি প্রকৃতি মেনে নেয়? আপনি নিশ্চয় কিছু জানেন, কেন এমন করে গোটা বন পুড়ে গেল, আর কি করলে সব ঠিক হবে? কি বলে আপনার গণনা? মহারানী একটি টুনিকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরেছে। যখন তার ডিম দেওয়ার সময় ছিল, টুনির বন্ধু আগুন পাখি তাই আপনাদের রাজ্যের গোটা বন জ্বালিয়ে দিয়েছে। এমনকি এই রাজ্যের উপর নেমে এসেছে অভিশাপ। রাজ্যে আর কোনো প্রজার ঘরের সন্তান আসবে না, কোনো গাছে আর কখনো ফুল ফল ধরবে না, আর পাখিরা গান গেয়ে কারো ঘুম ভাঙাবে না। না, এটা হতে পারে না। প্রজারা তো এইসব কথা আজ নয় কাল ঠিকই জানতে পারবে। তখন কি হবে রাজগুরু মশাই? আমার সাধের রাজ্য যে শ্মশান হয়ে যাবে। না না মহারাজ, এতটা বিচলিত হবেন না। বিধাতা নিষ্ঠুর নন, তিনি ভালো জানেন কি হবে। তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। ওদিকে রানী কঙ্কাবতী গেল বন্ধ কক্ষে, গিয়ে দেখল দাসী সারসের চিকিৎসা করছে, আর সারস চোখ মেলে তাকিয়েছে। আরে বাহ, তুই তো আমার কপাল খুলে দিলি। তোকে সুস্থ দেখলে মহারাজ খুশি হবে, আর মহারাজ খুশি হলেই তো উপহার দেবে। আহা, উপহার পেলে আমার ঘরটা এবার নতুন করে সাজাবো রে। এতদিন বুঝি সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে চাইলো। কি হচ্ছে এখানে? মানে মহারানী আপনি? হ্যাঁ আমি। কি ভেবেছিস তুই আমার চোখকে ফাঁকি দিবি? তোর এত সাহস? এটা কোথা থেকে এলো? তুই জানিস না এইসব পশু পাখি আমার দু চোখের বিষ? তাও কেন এর এত সেবা করছিস? কি হয় ও তোর? মানে মহারানী, মহারাজ আমাকে দেখাশোনার আদেশ দিয়েছেন। মহারাজ? ফের আবার মিথ্যে বলছিস? তোর এত সাহস? তুই আমাকে মিথ্যে বলিস? আমি রানী কঙ্কাবতী। না না মহারানী, ওর কিচ্ছু করেন না। ওর কিছু হলে মহারাজ আমাকে ছাড়বেন না। কিন্তু এবার ওকে না মেরে আমি যে কিছুতে যাব না। দেখ, আমার কাজ করতে দে, আর তুই এখন এখান থেকে চলে যা, নয়তো তোর কি হবে তুই কল্পনাও করতে পারছিস না। হা করে দেখছিস কি? মনের অবলা জীবের উপর এত রাগ, মনে একটু দয়া মায়া নেই, তাই তো আজও কোলটা খালি। এতদিনে তো প্রাসাদে কোনো বংশের বাতি জ্বালাতে পারলো না। হায় বিধাতা, এ আমি কোন ফাঁদে পড়লাম? একদিকে মহারাজ আর একদিকে মহারানী, এগুলো বিপদ পেছলো বিপদ। আমি যে এখন কি করি, কি করে যে সারসটাকে বাঁচাই? ওদিকে মহারাজের হঠাৎ করে সারসের কথা মনে পড়ল। এত ঝামেলায় তো সারসের কথা ভুলে গিয়েছিলাম। যাই, সারস পাখিটাকে দাসী কতটুকু সারালো একটিবার নিজের চোখেই দেখে আসি কি হচ্ছে চারদিকে। ওদিকে দাসী তো রানী কঙ্কাবতীর এগিয়ে যাওয়া দেখে ভীষণ ভয় পেয়ে গেল। সারস তখনও দুর্বল, ও উড়ে যাবে তারও কোনো উপায় নেই। দাসী তো থরথর করে কাঁপতে শুরু করলো। কিরে, তোকে তো যেতে বলেছি, কাঠের পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছিস বল? ও তো অবলা চিপ রানীমা, ওকে ছেড়ে দিন না রানীমা, দয়া করুন। ও সুস্থ হলেই চলে যাবে, আপনাকে আর বিরক্ত করবে না। তুই যাসনি এখনো? আমার আদেশ অমান্য করিস? আচ্ছা দাঁড়া, আজ তোকে দেখাই বিড়াল ইঁদুর শিকার করা।
বিড়াল কেমন করে ইঁদুরকে শিকার করে জানিস? প্রথমে একবার থাবা, তারপর ছেড়ে দে, তারপর ইঁদুর যখন ছুটে পালাবে বলে ভাবে তখন আরেক থাবা। এভাবে খেলিয়ে খেলিয়ে মারে। কি যে ভালো লাগে না। এবার দেখ দেখ আমি তোর এই সারস ছানাকে কি করি। আমাকে মাফ করে দিস অবলা সারস, আমি তোকে আর বাঁচাতে পারলাম না। অত্যাচারী যখন শক্তিশালী হয় তার সাথে দুর্বলরা কি আর লড়াই করে সাজে? ওদিকে মহারাজ সারসের কক্ষের দিকেই আসছিল। তখন তিনি দেখতে পেলেন দুজন প্রহরীকে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। শুনেছ বন নাকি পুরো ছাই হয়ে গেছে? কে করলো এমন কাজ? আহারে, কত কত পশু পাখি ছিল সেই বনে। শুনেছি বনের পাখিদের কত কত ক্ষমতা ছিল। আর বলো না, আমার দাদার কাছে শুনছিলাম তার ঘরে যখন সন্তান হচ্ছিল না, সে তো পশ্চিমের বনে গিয়ে মুখ লুকিয়ে কাঁদত। তখন এক সারস রানী নাকি কি সব বরদান করেছিল। তারপরে তো আমাদের বংশে কত কত সন্তান হলো, অভাব আর রইল না। আরে আমিও তো দুর্বল এক তাল পাতার সেপাই ছিলাম। এক টুনি বলেছিল তুই তো রাজবাড়ির সেপাই হবি, দুঃখ করিস না। ওর কথাও সত্যি হলো। কিন্তু মহারাজের জন্য কষ্ট হয়। মহারাজ তো আর এসব মানবে না। আর মানলেও বাকি, রাজার যে অত্যাচারী ভয়ঙ্কর রানী ঘরে, পশু পাখি এমনকি মানুষকে মারতেও তার হাত কাঁপে না। এই, তোমরা এখানে কি করছো? যাও, যে যার কাজে যাও। কাজ ফেলে এত গপ্প করো কেন? গপ্প করার জন্য তো তোমাদের রাখা হয়নি। প্রহরীরা মহারাজের কথায় সেখান থেকে মহারাজকে কুর্নিশ জানিয়ে দ্রুত চলে গেল। কিন্তু প্রহরীদের কথা রাজা ইন্দ্রনীলের মনে গেঁথে গেল। কোথায় যেন সে আশার আলো দেখতে পেল। সারসকে বাঁচাতে হবে। যদিও খুশি হয়, আমার প্রাসাদে আর রাজ্যের উপর পড়া অভিশাপ হয়তো ওই ঘোচাতে পারবে। না না, আর দেরি করে চলবে না, যাই। মহারানী কঙ্কাবতী সারসের গলা টিপে ধরল। তখনই সেখানে এলো মহারাজ। দাসীর চোখে জল। মহারাজকে দেখে দাসী খুশি হলো। এ আশায় যে সারসের প্রাণটা এবার বাঁচবে। আজ তো ওটাকে জমের দুয়ারে পাঠাবো। আমার জন্য মহারাজের কোনো সময় নেই, অথচ সামান্য এক বনের পাখি মহারাজ তার জন্য ভাবে। ওকে আজ আমি বাঁচতেই দেব না। মহারাজ! রানী কঙ্কাবতী! মহারাজের কথা শুনে রানী কঙ্কাবতী ভয় পেয়ে গেল। সে সারসকে ফেলে দিল তার হাত থেকে। আহত সারস নিচে পড়ে ব্যথা পাবে, কিন্তু মহারাজ ছুটে গিয়ে সারসকে তার হাতে ধরে ফেলল। মহারাজ, আপনি এখানে? আপনি আপনার সুন্দর হাতে এই নোংরা পাখিকে কেন ধরলেন মহারাজ? ওদিকে রাজগুরু বসলেন পুঁথি নিয়ে গণনা করতে। সে এমন কিছু দেখতে পেলেন যাতে তার মন খুশিতে ভরে উঠল, কিন্তু পরক্ষণে সে চুপ হয়ে গেল। মহামন্ত্রী রৌদ্র সবটা দেখে কৌতূহলী হয়ে উঠল। কি হয়েছে রাজগুরু? আপনি একটু হাসলেন, আবার মুখটা কেন শুকিয়ে গেল? এই পুঁথিতে মহারাজের পুত্রযোগের একটা লক্ষণ পেলাম, কিন্তু অনেক পুরনো পুঁথি। পরের অনেকগুলো পৃষ্ঠা যে এখানে নেই, কিন্তু মহারাজের পুত্র জন্ম নিলে তবেই রাজ্যের অভিশাপ কাটবে। পুঁথির পৃষ্ঠাগুলো কোথায় পাওয়া যাবে রাজগুরু? আমাকে দয়া করে বলুন, আমি নিজে যাব পুঁথির পৃষ্ঠা সংগ্রহ করতে। এখন মহাযোগ চলছে মহামন্ত্রী, হাতে যে সময় নেই। আর 60টি দিনের মধ্যে যা ঘটার তা ঘটবে, তাকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, সারসের প্রাণ বাঁচানোর পর কি ঘটবে? যোগী মণিবর কি মহারাজের এত সুখ সহ্য করবে? সারস কি করে মহারাজের অভিশাপ কাটাবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।